presents the #1 season 6 চোখ যার জন্য আমাদের এই সুন্দর পৃথিবী দেখা তাই চোখের যত্ন নেওয়া ভীষণ দরকারি বিশেষত ছোট্ট ছোট্ট শিশুরা যারা আমাদের আগামী ভবিষ্যৎ আজ দিদি #1 আই কেয়ার স্পেশাল এপিসোড তাদের জন্য থাকবেন একজন বিখ্যাত আই স্পেশালিস্ট শুনবো তার কথা এবং তার পরামর্শ আর বলবো চোখের যত্ন নিতে কি কি করতে হয় প্লিজ ওয়েলকাম আজকের মায়েরা সঙ্গে তাদের ছেলেমেয়েরা সবাই আছে সকলের সাথে পরিচয় করে নেব প্রথমে আছে পাপিয়া গুহ নমস্কার দিদি মেয়ের নাম কি শরণ্যা তারপর আছেন অর্পিতা দাস নমস্কার ছেলের নাম অরিত্র দাস তারপরে রুমা চক্রবর্তী নমস্কার ছেলের নাম কি ঋষভ চক্রবর্তী তারপরে আছে প্রান্তিকা ঘোষ মেয়ের নাম আরাত্রিকা ওকে সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড পুরানো সেই দিনের কথা গেম হাজির গেমটা কি বলে দিই মা এবং বাচ্চারা একসাথে খেলবেন মা বেলুনগুলো কালেক্ট করবেন একটা একটা করে বাচ্চাকে দেবেন বাচ্চা সেটা পাঠাবে টাইম হচ্ছে 30 সেকেন্ডস আর আজকে যে হাইয়েস্ট স্কোরার হবে সে গিফট পাবে আমাদের তরফ থেকে 4 সিটার ডাইনিং টেবিল কথা শুরুর আগে আজকে আমাদের সাথে আপনাদের সকলের জন্য আছেন একজন স্পেশাল গেস্ট ডক্টর সিদ্ধার্থ ঘোষ উনি আই স্পেশালিস্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট অপথলমোলজি জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস উনি ভিজিটিং কনসালটেন্ট নাইটিঙ্গেল হসপিটাল অ্যাপোলো ক্লিনিক্যালস অ্যান্ড আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের সাথে আমরা ওনাকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসুন প্লিজ নমস্কার দিদি #1 মঞ্চে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে এবং জি বাংলাকে এটা সত্যি ভীষণ পপুলার শো এবং আমি খুব খুশি যে একটা অ্যাওয়ারনেসের জন্য আপনারা একটা নতুন স্টেপ নিয়েছেন আই থিঙ্ক ইটস আ ভেরি পজিটিভ স্টেপ থ্যাংক ইউ সো মাচ ডক্টর থ্যাংক ইউ সো মাচ আজকে কিন্তু আমরা সব মা এবং বাচ্চাদেরকে একসাথে এখানে এনেছি আর সব বাচ্চাদেরই নাকের উপরে একটা করে বসে গেছে যারা আছে তারাও এবং টিভির পর্দায় দেখছেন অসংখ্য বাচ্চা আছে যারা চোখের সমস্যায় ভুগছেন এবং ছোট বয়সে পাওয়ার তাদের অসংখ্য প্রশ্ন আছে এইসব উত্তর আজকে আপনার থেকে আমরা এক্সপেক্ট করবো নিশ্চয়ই প্রথমে আছে পাপিয়া গুহ এবং শরণ্যা গুহ কতদিন হয়েছে চশমা ওর চশমা হয়েছে 1 বছর ওর প্রবলেমটা ওর নোট খুব ছোট বয়স থেকে স্কুইন্ট ছিল মানে এখনো আছে ইনকেস মানে আস্তে আস্তে কমেছে কিছুটা কিন্তু আমরা যেখানেই গেছি আমরা 1 বছর থেকে সব জায়গায় দেখাতে শুরু করেছি যখন বুঝতে পারলাম ছোটবেলা থেকে 6 মাস থেকে ওর হতে শুরু করেছিল প্রথমে কেউ বললেন পাওয়ার আছে আর 2 জায়গায় সার্জারি সাজেস্ট করেছিল কিন্তু আমরা কখনোই অত ছোট বাচ্চাকে দেওয়ার ইচ্ছা ছিল না বা এখনো নেই সেই বিষয়ে আমার জিজ্ঞাসা আছে যে স্কুইন্টের ক্ষেত্রে কি সার্জারিটা মাস্ট এটা একটা ভালো প্রশ্ন ডক্টর আমরা একটু বুঝিয়ে দিতে হবে যে স্কুইন্ট জিনিসটা কি স্কুইন্ট হলো দেখুন আমরা যখন যেদিকে তাকাচ্ছি আমাদের দুটো চোখ একই ডিরেকশনে সাইমালটেনিয়াসলি মুভ করে যদি দুটো চোখ একসাথে না ঘোরে এবং একটা হয়তো একটু ভেতরের দিকে বা বাইরের দিকে ঘুরে যাচ্ছে অন্যটা সোজা থাকছে সেটাকে স্কুইন বলে এটা খুব ইম্পর্টেন্ট যে এটা টাইমলি ডায়াগনোসিস হোক যেটা আপনি বললেন 6 মাসেই ডায়াগনোসিস হয়েছে এটা আমি বলবো খুব ভালো কথা এটা কি বাই বার্থ হয় হ্যাঁ অনেক ক্ষেত্রে এটা বাই বার্থ হতে পারে ডেভেলপমেন্টাল হতে পারে আমাদের চোখ এবং নার্ভে চোখটাকে যে ঘোরায় মাসেলগুলো এবং যে দৃষ্টি যেটা দিয়ে হয় অপটিক নার্ভ এই যে সমস্ত নিউরাল নেটওয়ার্কটা যদি প্রপার না হয় যদি কোথাও একটা ডিরেঞ্জমেন্ট থাকে তাহলে স্কুইন্ট হতে পারে তাছাড়াও ধরুন যদি রিফ্র্যাক্টিভ এরার থাকে কারো একটা প্লাস পাওয়ার দরকার হচ্ছে একটি চোখে একটু বেশি অন্যটায় কম কিন্তু 6 মাস বয়সে হয়তো সেটা বোঝার উপায় নেই কারণ বাচ্চা তো বলতে পারবে না মা বাবাও বুঝতে পারবেন না আইডিয়ালি এই সিচুয়েশনে বলা হয় যে
বাচ্চাদের 6 মাস বয়সে একটা চেক আপ হওয়া উচিত, রুটিন চেক আপ। এই রুটিন চেক আপগুলোর দুটো ভাবে হতে পারে, যে পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্ট যখন রুটিন চেক আপ বাচ্চাদের দেখেন তখন সাজেস্ট করতে পারেন যদি উনি সাসপেক্ট করেন, এবং উনি হয়তো চোখের একটা পরামর্শ নিতে বলবেন। আদারওয়াইজ 6 মাস, 2.5 থেকে 3 বছর এবং 5 থেকে 6 বছর কোনো সমস্যা না থাকলেও কিন্তু চেক আপ দরকার। সামান্য যদি স্কুইন্ট থাকে বা সামান্য রিফ্র্যাক্টিভ এরার থাকে, যেগুলো ইজিলি কারেক্ট করা যায় যদি ডিটেক্ট হয়। এবার আপনার প্রশ্নটা সরাসরি উত্তর হলো হ্যাঁ, দুটো ট্রিটমেন্ট, একটা নন সার্জিক্যাল, একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। যদি নন সার্জিক্যাল ট্রিটমেন্টেই যদি পাওয়ারটা কারেক্ট করেই যদি ওকে ভালো দেখানো যায় এবং চোখটা সোজা রাখা যায়, তাহলে অবভিয়াসলি সার্জারির দরকার নেই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটাই যথেষ্ট হবে না, তাদের ক্ষেত্রে সার্জারি করা যায়। এবং সত্যি ভয় পাওয়ার কিছু নেই, এই সার্জারিগুলো চোখের বাইরের মাসেলের সার্জারি হয়, সুতরাং এগুলো খুব সেফ এবং খুব এফেক্টিভ। সুতরাং আপনি নির্ভয়ে যে কোনো বয়সেই যে কোনো কাউকে রিকমেন্ড করতে পারেন যাদের দরকার সার্জারি। যদি রিকমেন্ড করা হয়েছে বা অ্যাডভাইস করা হয়েছে সার্জারি, আপনি খুব কনফিডেন্টলি সার্জারিটা করিয়ে নিতে পারেন। আমি যদি সার্জারি না করতে চাই, এখন তো আরো মানে শুনেছি প্যাচিং সিস্টেম, মানে নানা রকম প্যাচিং এক্সারসাইজের মাধ্যমে হয়েছে, সেগুলো করেও কি হবে না? এটা একটা ইন্টারেস্টিং টপিক। আবার প্যাচিং একটা ট্রিটমেন্ট, কিন্তু সেই ট্রিটমেন্টটা হলো অ্যামব্লায়োপিয়া ট্রিটমেন্ট। অ্যামব্লায়োপিয়া একটা টার্ম, তার মানে হলো লেজি আই। আমরা দেখা শিখি প্রথম 3 বছর এবং 3 থেকে 6 বছর চোখ এবং ব্রেনের নেটওয়ার্কিংটা কমপ্লিট হয়। অ্যাকচুয়ালি ব্রেন দেখে, কিন্তু ব্রেন লাইট বোঝে না বলে চোখ এই লাইটের যে ছবিটা, এই ছবিটাকে ইলেকট্রনিক ইম্পালসে কনভার্ট করে নার্ভের থ্রোতে ব্রেনে পাঠায় এবং ব্রেন সেটা দেখে বা অ্যাপ্রিসিয়েট করে। এই নেটওয়ার্কিংটা কমপ্লিট হয় 6 বছর অবধি, এবং এই বয়স 6 বছরের মধ্যে যদি আমরা যা এরার আছে সেটা কারেক্ট না করে দিই, সাপোজিং যেটা বললাম, একটা চোখে +1 ডায়োপ্টার দরকার হচ্ছে, অন্য চোখে +4 ডায়োপ্টারের একটা চশমা দরকার হচ্ছে, বা একটা চোখে একদমই পাওয়ার নেই, অন্য চোখটায় +3 দরকার হচ্ছে একটা পাওয়ার। এটা যদি ডায়াগনোসিস না হয়, তার মানে কি দাঁড়াবে, যে চোখটায় +3 দরকার সেটা তো আনকারেক্টেড রয়ে গেল এবং সেটাতেও আবছা দেখছে, আর যেটায় পাওয়ার দরকার নেই সেটাও পরিষ্কার দেখছে। ব্রেন দুটো ইমেজই নেবে, যেটা আবছা দেখছে সেটাকে ইগনোর করবে এবং যেটা ভালো দেখছে সেটাই ইউজ করবে, এবং যেটা আবছা দেখছে যেটাকে ইগনোর করে দিল সেটা সাপ্রেশনে চলে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, চোখটা স্ট্রাকচারালি কিন্তু নর্মাল থাকবে, ফাংশনালি কিন্তু ওই চোখটা কাজ করছে না, মানে ও পরিষ্কার দেখতে পাচ্ছে। যে চোখটা দিয়ে ভালো দেখছে সেটাকে যদি আমরা বন্ধ করে রাখি, প্যাচিং করি ফর সার্টেন আওয়ার্স, যখন ও অ্যাক্টিভ, যখন কাজকর্ম করছে, চোখটাকে ইউজ করছে, ওটা বন্ধ রাখলে যেটা সাপ্রেসড আই বা লেজি আই সেটা অ্যাক্টিভেটেড হয়। অ্যাকচুয়ালি ওকে ভালো দেখা শেখানো হচ্ছে, এটাকে প্যাচিং ট্রিটমেন্ট বলা হয়। এবং এই প্যাচিংটা জেনারেলি খুব সাকসেসফুল যদি আমরা খুব আর্লি শুরু করি। কিন্তু যাদের মাসেলটাকেই কারেক্ট করতে হবে, মাসেলের পজিশনগুলো কারেক্ট করতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসেলের সার্জারি দরকার, এবং সার্জারি করলে সেফলি দুটো চোখ সোজা করা যায়। আর আরেকটা বিষয় জানার ছিল, ও পড়াশোনা করছে এখন বা টিভি দেখছে যখন, ওর যেহেতু এই প্রবলেমটা আছে, আমরা কোন দিকে খেয়াল রাখবো, মানে বই বা খাতা কতটা ডিস্টেন্সে রেখে ও কাজ করবে? আমাদের সবার রিডিং ডিস্টেন্স হলো 33 থেকে 40 সেন্টিমিটার, অ্যাপ্রক্সিমেটলি ওই লেন্থটা মনে করে বইটা রেখে পড়াতে হবে। সেকেন্ড হলো যে লাইট, যথেষ্ট আলো থাকা উচিত। এবার আলোটা কোথা থেকে আসবে, ডান দিক, বাঁ দিক, পেছন থেকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ও যে জায়গাটা পড়ছে সেই জায়গাটায় যেন যথেষ্ট আলো থাকে। যদি ও ডান হাতে লেখে তাহলে আইডিয়ালি ও বাঁ দিক থেকে আলোটা আসা উচিত, যাতে ডান হাতের শ্যাডোটা বইয়ের ওপর না পড়ে। আর টিভি কখনোই কাছে থেকে দেখতে নেই। টিভি দেখার সময় অবশ্যই মনে রাখবেন ঘরে যেন একটা আলো থাকে। কন্টিনিউয়াস টিভি দেখা কিন্তু খুব হেলদি নয়, মাঝে মাঝে একটা ছোট্ট ব্রেক নেওয়া উচিত। আর বই যদি খুব কাছে নিয়ে পড়ে তাহলে বুঝতে হবে কোনো একটা সমস্যা আছে এবং একটা আই চেক আপ দরকার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এসব পাপিয়া মেয়েকে নিয়ে সময় শুরু হচ্ছে এখন। পাপিয়া দি স্টার্ট। তাড়াতাড়ি দুটো হয়েছে, মা ফাটিও না। ওকে, টাইম আপ, ভেরি গুড। 30 সেকেন্ডসে পাপিয়া দি 11টা বেলুন ফাটিয়েছে।
অর্পিতা দি, কি প্রশ্ন আছে ডক্টরের কাছে অর্পিতা দি? ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। ছেলের এখন 4 বছর 7 মাস, তো 4 বছর বয়সে আমি হঠাৎ করে খেয়াল করি যে চোখ দিয়ে জল পড়ছে বা টিভিটা খুব কাছ থেকে দেখছে। যেহেতু আমার নিজের চোখ খুব ছোটবেলায় চশমা হয়ে গেছে, তো আর দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যাই। লেফট আইতে ওর -2 আর রাইট আইতে -1 তখন ধরা পড়লো। তখন উনি বললেন সাথে যে ওর ভিশনটা প্রচন্ড লো, তো এটাকে হাই করার জন্য 8 বছর বয়সের মধ্যে যদি এখন থেকে এক্সারসাইজ শুরু করা যায় তাহলে ওর ভিশনটা বাড়ানো যাবে। তো এখন ওকে আমি এক্সারসাইজ করাচ্ছি। তো এবার এক্সারসাইজ করাকালীন উনি বলেছেন ওই প্যাচিং আপনি যেটা বললেন একটা চোখ ঢেকে রেখে, তো বাচ্চা কিছুতেই চোখ ঢাকে না, একদম না। এবং চশমাটা পড়তে তো চাই না, আমি জাস্ট স্কুল যখন যাই জোর করে ওই ঘন্টা 2-3 আমি ওর চোখে রাখতে পারি, বাড়িতে আসার সাথে সাথে খুলে ফেলে। তো আমি কিছুই করতে পারছি না, মানে এই দুটোর জন্য ওর চোখের কি আরো বেশি রকম কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে? এটা সত্যি একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম যে অনেক সময় বাচ্চারা এই ট্রিটমেন্টটা অ্যাকসেপ্ট করতে চায় না। প্যাচিং এটা একটা স্ট্যান্ডার্ডাইজ ট্রিটমেন্ট এবং বহু বছর ধরে এটা করা হয়েছে এবং দেখা গেছে এটা খুব এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ। এবং দেখুন খুব ছোট্ট ইন্টারভেনশন, একটা চোখকে বাইরে থেকে বন্ধ করা হচ্ছে। প্রবলেম হলো যেহেতু ওটার উপরও ডিপেন্ডেন্ট, তো ওটাকেও বন্ধ করতে চাইবে না। এটা খুব ন্যাচারাল ফেনোমেনা, ও তো ন্যাচারালি রেজিস্ট করবে। এটার কতগুলো পদ্ধতি আছে, যেরকম ধরুন বাচ্চারা কি ভালোবাসে, এবং আমরা দেখেছি এটা পসিবল যদি এই স্টিকারটার মধ্যে ওর ফেভারিট কার্টুনগুলো আঁকা থাকে, তাহলে হয়তো ও চাইবে ওটা পড়তে। এবং স্কুলে অনেক বাচ্চারাই হয়তো চাইবে ওটাকে পড়তে, রাইট? তো হি উইল বি আ হিরো। আমরা অনেক সময় ইনসেন্টিভাইজ করি। যদি স্কুলে একান্ত পড়া সম্ভব হচ্ছে না, ধরুন আমরা বললাম যে 6 ঘন্টা প্যাচিং করতে হবে, এটা কিন্তু বাড়িতেও সম্ভব। স্কুল থেকে আসার পর 6 ঘন্টা ও যতক্ষণ জেগে আছে ততক্ষণ একটা চোখ প্যাচ করে দিলে এই প্যাচটা অবস্থায় ও লেখাপড়া করবে, টিভি দেখবে। এটা মনে রাখতে হবে, ওকে অ্যাক্টিভ থাকতে হবে, না হলে এই প্যাচিং এর কোনো মানে নেই এবং এফেক্টিভ নয়। আর একটা জিনিস হচ্ছে, এরকম কি হট করে একবারই এরকম -2 হয়ে যায়? একটা সিম্পল জিনিস হলো কেন পাওয়ারটা হয়, কেন মাইনাস পাওয়ারের একটা চশমা ওকে পড়তে হচ্ছে। কারণটা হলো বেসিক্যালি চোখটা কি করে, একটা ক্যামেরার মতো পেছনে একটা পর্দা আছে রেটিনা, রেটিনার ওপর এই লেন্স সিস্টেমগুলো যে ছবিটা তৈরি করে দেয় সেটা রেটিনা ফেথফুলি ট্রান্সমিট করে ব্রেনকে। এবং এই ছবিটা যদি স্পষ্ট হয়, ব্রেন স্পষ্ট একটা ইমেজ দেখে, ছবি দেখে। যাদের আইবলটা একটু বড় হয়ে গেছে ওর বয়সের তুলনায়, ছবিটা রেটিনার সামনেই গিয়ে তৈরি হচ্ছে, আর রেটিনায় তার মানে একটা আবছা ছবি তৈরি হচ্ছে। এই যে আবছা ছবিটা, এটাই ট্রান্সমিট করা হচ্ছে। প্লাস পাওয়ারের ক্ষেত্রে জাস্ট উল্টোটা। মনে রাখতে হবে যে আমরা যাই করি আইবলটাকে ছোট করে দিতে পারবো না, তার মানে সামনে একটা মাইনাস পাওয়ার দিলে এই ছবিটা যেটা রেটিনার সামনে গিয়ে পড়ছিল সেটা রেটিনাতে গিয়ে একটা স্পষ্ট ইমেজ তৈরি করবে। আরেকটু যখন বড় হবে, তখন যদি আইবলটা আরেকটু বড় হয়, তাহলে ন্যাচারালি আরও একটু মাইনাস পাওয়ার দরকার হবে। সবাই বলেন ওর তো বেড়েই চলেছে। আইবলটা তো নিজের নিয়মেই বড় হচ্ছে, এটা আমাদের জিনে প্রোগ্রাম করা থাকে, আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারি না। জেনারেলি 18-20 বছরের মধ্যেই মেজর গ্রোথ পার্টটা হয়ে যায়, আর সেজন্য 18 বছর অবধি আমরা দেখি মেজর চেঞ্জগুলো হয়। চশমাটা পরার পরে কি পাওয়ারটা কন্ট্রোলে থাকে? এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা মিথ, কন্ট্রোল কোনোভাবেই সম্ভব নয়। ভিশনটাকে আমরা ভালো রাখতে পারি। চশমা বা কন্টাক্ট লেন্স পরলে ওর ভিশনটা বা দৃষ্টিটা নর্মাল থাকবে। দৃষ্টিটা নর্মাল রাখাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনি অর্পিতা ছেলেকে একবার অ্যাজ এ ডক্টর বলে দিন যেন সবসময় পরে, তো পরে না চশমা, ওর মারোটা টেনশন। তোমাকে যেটা বলে দেওয়া হয়েছে একটা চোখে প্যাচিং করতে, একটা চোখ বন্ধ রাখতে, সেটা যদি এখন করো তাহলে ভবিষ্যতে তোমাকে আর ওটা করতে হবে না এবং দুটো চোখে খুব ভালো দেখতে পাবে। আরো পরে হয়তো চশমাও পড়তে হবে না, তার অল্টারনেটিভ কিছু থাকবে। দরকার হলে ওই টম এন্ড জেরি টি শার্টটা পরেছে, ওরকম টম এন্ড জেরির একটা স্টিকার লাগিয়ে তুমি যাবে, কিন্তু অবশ্যই প্যাচিংটা করো। ঠিক আছে, তা শুনবে তো? আর সবসময় চশমা পরে থাকবে, স্কুল থেকে এসে চশমা খুলে ফেলবে না, ঠিক আছে? এসো মামাকে নিয়ে। শুরু হচ্ছে, স্টার্ট। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অর্পিতাদিরা 9টা বেলুন ফাটিয়েছে। ক্লাপ ক্লাপ ক্লাপ। রুমাদি, কবে বুঝলেন যে ছেলের চোখে চশমা হয়েছে? কিভাবে বুঝলেন? চশমা আমার মানে এই বুড়োদের মতন চশমা হবে দেখে
মানে আমার এত কষ্ট হয়েছে, প্রথমে তো আমার গার্জিয়ান কল হয়, এমনি তো অ্যাক্টিভ, আমাকে এতক্ষণ কন্টিনিউয়াসলি আপনাকে কিছু কোয়ারি করবে, কিছু জিজ্ঞেস করবে। নিশ্চয়ই। বলো কি বলছিলে? আঙ্কেল তোমার চোখে কবে চশমা হয়েছে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আঙ্কেলকে প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি কিন্তু ক্লাস 9-এ চশমাটা পড়েছি এবং আমার চশমা পাওয়ার খুবই সামান্য -0.50 এত কম? এবং আমি কেন তাহলে চশমাটা পরি, কারণ আমি সবাইকে চশমাটা পড়তে বলি। সেজন্য আই মেক ইট এ পয়েন্ট যে আমি এটা good সবসময় one. চশমাটা পরি। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা চশমাটা পরি। চশমা পড়লে আমাদের দৃষ্টি খুবই ভালো থাকে এবং আমরা যে কাজগুলো করি সেগুলো সব ঠিক হয়, আমরা কিছু মিস করি না, কিছু ভুল করি না। সেজন্য চশমা যদি দরকার হয়, যতই ছোট পাওয়ার হোক, অবশ্যই পড়া উচিত। এডুকেশনে বা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য বা ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভালো দৃষ্টি চাই। ম্যাম বলেছেন যে ও কন্টিনিউয়াসলি একটা ব্লিঙ্ক করার ওর একটা হ্যাবিট রয়েছে, দেখছে ধরুন কোনো একটা কিছু ফলো করছে স্পেক্স পরা সত্ত্বেও, এটা Yes, যদি ব্লিঙ্ক করছে বা আলো টলারেট করতে পারছে না, সেরকম যদি কিছু হয়, তাহলে লক্ষ্য রাখতে হবে যে ওর পাওয়ারটা কি সঠিক আছে, ওর কি আবার একটা রিনিউ করার দরকার, ওর আবার চেক করার দরকার আছে হয়তো। এটা খুব ইম্পর্টেন্ট যে কি দেখলে আপনি আবার চেক আপ করবেন, কি দেখলে ফার্স্ট টাইম আপনি নিয়ে যাবেন চোখের পরীক্ষা করার জন্য। খুব ছোট বাচ্চাদের যেমন চোখটা যেন খুব ইরিটেটেড, চোখটা লাল হয়ে আছে, জলে ভরা, মাঝে মাঝেই হাত দিচ্ছে চোখে, অবশ্যই একটা চেক আপ দরকার। সবাই ফ্যামিলিতে বসে টিভি দেখছে সোজা তাকিয়ে, কিন্তু বাচ্চাটি মাথা ঘুরিয়ে দেখছে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলেও ভালো দেখছে, সেই দিকটা দিয়েই ও দেখার চেষ্টা করছে। তাহলে অবশ্যই একবার চেক আপ করিয়ে নিন। চেক আপে যদি সব ঠিক বেরোয়, আমরা সবাই খুশি হব। যদি কিছু দরকার হয়, চিকিৎসাটা খুব প্রম্পটলি করলে রেজাল্টটাও তো খুব ভালো, একদম অ্যাবসলিউটলি কারেক্ট করে দেওয়া যাবে। এরকম অনেক বাচ্চা দেখেছি এখন থেকে বাইফোকাল পরে, দূরও দেখতে পারে না, আবার সামনে এইরকম মোটা গ্লাস পরে। খুব ভালো অবজারভেশন আপনার। অ্যাকচুয়ালি একটা জিনিস, ক্যাটারাক্ট বললেই আমরা ভাবি যে শুধু বয়স্কদের হয়। ছানি শুধু বয়স্কদের হয় না, ছোট বাচ্চাদেরও হয়। কনজেনিটাল ক্যাটারাক্ট, ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট দুটোই সম্ভব। খুব ছোট্ট বয়সে যদি ক্যাটারাক্ট হয় এবং তার সার্জারি ইমিডিয়েটলি করে দিতে হয়, দুটো চোখেই যদি থাকে, একটা করার 15 দিনের মধ্যেই অন্যটা করে নেওয়া ভালো, যাতে অন্য চোখে সাপ্রেশন না হয়। এবার যখনই একটা ক্যাটারাক্টাস লেন্স বা ন্যাচারাল লেন্সটাকে সরিয়ে দেওয়া হয়, আমরা একটা আর্টিফিশিয়াল লেন্স, ইন্ট্রাঅকুলার লেন্স বলা হয়, IOL, সেটা ইমপ্ল্যান্ট করা হয় এবং জেনারেলি বাচ্চাদের মোনোফোকাল লেন্সেস দেওয়া হয়। তার মানে ওদের দূরের জন্য দেওয়া হচ্ছে কারেকশন, কিন্তু কাছের জন্য ওটায় পাওয়ার থাকে না। সেজন্য ওদের কিছুটা দূরের, ইন্টারমিডিয়েট এবং কাছের জন্য পাওয়ার দিয়ে দেওয়া হয়। ওরা কিন্তু বাইফোকালি পড়ে। ডক্টর, এই বয়স থেকে একদম ছোট থেকে ধরুন আফটার 1 ইয়ার যখন ওরা সলিড ফুড খেতে শুরু করে, কি কি ফুড আপনারা রেকমেন্ড করেন? চোখের জন্য কি কি খাওয়া উচিত দেখুন, বাচ্চাদের? চোখের জন্য স্পেসিফিক্যালি হয়তো কিছু নেই, তবে ইন জেনারেল অ্যান্টিঅক্সিডেন্টস খুব দরকার। ন্যাচারালি অকারিং যে অ্যান্টিঅক্সিডেন্ট, সেগুলো আমাদের ফ্রুটস এবং ভেজিটেবলসে সবচেয়ে বেশি, এবং সেটা অবশ্যই জোর দেওয়া উচিত এগুলো খাওয়া। এবং ছোট থেকে হ্যাবিট যদি থাকে, তাহলে বড় হয়েও ভেজিটেবলসগুলো খাবে, ফ্রুটস আর খাবে। মাছ? হ্যাঁ, মাছ তো খুব ভালো, এবং ছোট মাছ খুব ভালো। ওকে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ अगेन। থ্যাংক ইউ। রুমা, এসো। পাপিয়া দি এখন অব্দি হাইয়েস্ট, হ্যাঁ 11টা, তার উপরে উঠতে হবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ডাইনিং টেবিলটা পেতে হবে তাড়াতাড়ি। ফাস্ট ফাস্ট, মার হাতে ফুটিয়ে দিও না। জোরে জোরে। ওকে, রুমাদি পাঠিয়েছে 12টা। ছেলে কিন্তু নো রিঅ্যাকশন, মা লাফাচ্ছে। চলো, সোম থেকে শনি ঠিক বিকেল 5:30 দেখতে ভুলবেন না দিদি নাম্বার 1 সিজন 6। আর ত্রিকা, তুমি কোন স্কুলে পড়ো বলো? সেন্ট অ্যাগনেস কোন ক্লাস? 2। কতদিন হলো চশমা পড়ছো? 4 বছর বয়স থেকে। তোমাকে কি সবাই বলেছে যে ইউ আর লুকিং ভেরি প্রিটি উইথ দ্য স্পেকস? তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে বলেছে? কে কে বলেছে গো? অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা? কে সে, তোমার ফ্রেন্ড?
কি বলেছে? বলেছে চশমাটা পরলে তোকে ভালো লাগে। অ্যাঞ্জেলা ইজ এ রিয়েলি গুড ফ্রেন্ড। ইয়েস। আর এখানে মা মেয়ে দুজনেই চশমা। মায়ের কতদিন চশমা? আমার 8-9 থেকে চশমা। আচ্ছা, এখানে আরেকটা মিথ মনে করি আমি হয়তো, যে সবাই ভাবে যে বাবা মা চশমা মানে বাচ্চা চশমা হবেই। এটা কি একদমই ভুল কথা না? এটা কিছু সত্য আছে? এটা পার্টলি ট্রু, পার্টলি মানে সব রিফ্র্যাক্টিভ এররের ট্রান্সমিশন প্যাটার্নটা জানা নেই, এখনো প্রচুর রিসার্চ চলছে। তবে জেনারেলি যদি দুজনের থাকে একটা চান্স থাকবে বাচ্চাটি হওয়ার, কিন্তু সেটা চান্সটা মেবি 1 in 4। সুতরাং বাবা মার থাকলেই যে বাচ্চার হবেই চশমা দরকার হবেই সেরকম কিন্তু নয়, সেরকম কিন্তু নয়। মেবি ইটস এ রিয়েলি মিথ। কি প্রশ্ন আছে প্রান্তিকা? ডাক্তারবাবু, আমার প্রশ্ন হচ্ছে যে ওর ছোট বয়সে চশমা, এত কম বয়সে 4 বছর বয়স থেকে ওরও চোখে পাওয়ার এসেছে, প্রত্যেক বছরই পাওয়ারটা বাড়ছে। কেন, এখন কত পাওয়ার ওর? ডান চোখে আছে -2.25 আর বাঁ চোখে আছে -1.8। এটা কিন্তু খুব বেশি পাওয়ার নয়, অনেক ছোট বয়স থেকেই পাওয়ার থাকতে পারে। খুব ছোট বয়সে যদি পাওয়ার দরকার হয় তাহলে যদি চশমা পরে আর যদি ওর দৃষ্টি নর্মাল থাকে তাহলে কিন্তু উই ডোন্ট লুজ এনিথিং। ডাক্তারবাবু, ল্যাসিক ট্রিটমেন্টের কথা আমরা শুনেছি, তো ওটা কোন বয়সে করা যায়? ল্যাসিক একটা রিফ্র্যাক্টিভ সার্জারি, সেটা 18 বছরের আগে অবশ্যই করা উচিত নয়। ল্যাসিক ট্রিটমেন্ট করলে কি পাওয়ার চলে যায়, পুরোপুরি ঠিক হয়ে যায়? দেখুন, চশমা পরে যেমন কারেকশন করা হচ্ছে, ওই ইমেজগুলোকে শার্প একটা ইমেজ রেটিনার ওপর ফোকাস করা হচ্ছে, ল্যাসিক এক্স্যাক্টলি তাই। ল্যাসিকে কি করা হয়, আমাদের যে চোখের উপর কর্নিয়াটা, যে কালো মণিটা দেখতে পাচ্ছেন, স্বচ্ছ কর্নিয়াটা, কর্নিয়ার পাওয়ারটাকে চেঞ্জ করে দেওয়া যায়। আমাদের চোখের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ওই কর্নিয়াতে, এবং লেজার দিয়ে আমরা যদি কর্নিয়ার পাওয়ারটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আর চশমা পড়তে হবে না বাইরে। আইবলটাকে ছোট বা বড়কে কারেক্ট করছি না, শুধু পাওয়ারটাকে কর্নিয়াতে ইনকর্পোরেট করে দিচ্ছি। ভবিষ্যতে যদি আবার একটু বাড়ে বা কমে তখন হয়তো রিডু করতে হবে, কিন্তু 18 বছরের আগে কখনোই করা হয় না। আর একটা জিনিস হচ্ছে কনজাংটিভাইটিস, এই সময়টায় বাচ্চাদের কিভাবে টেক কেয়ার করা উচিত বা বড়দেরই বা কি করা উচিত? ইনফেক্টিভ কনজাংটিভাইটিস জেনারেলি স্কুলে গেল, তারপর কারো একজনের হয়েছে, সবার ছড়াবে, তাদের অবশ্যই যখন ও ইনফেক্টেড তখন স্কুলে পাঠানো উচিত না, কারণ অন্য বাচ্চাদের হয়ে যেতে পারে। তখন একবার অবশ্যই দেখানো উচিত, একটা চেক আপ হওয়া উচিত, কারণ অ্যান্টিবায়োটিক্স হয়তো দরকার হবে বাচ্চাদের যাদের ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয়েছে। কমপ্লিকেশনস যাতে না হয়, যাতে কর্নিয়াতে কোনো কমপ্লিকেশনস না হয়, অন্যান্য কমপ্লিকেশনগুলোকে অ্যাভয়েড করার জন্য একটা ট্রিটমেন্ট দরকার। অনেকে বলে চোখ ভালো রাখার জন্য 2-3 বার নাকি ঠান্ডা জলে ঝাপটা দেওয়া উচিত, সেটা কি ঠিক কথা? চোখটাকে পরিষ্কার রাখার ন্যাচারাল মেকানিজম আছে, চোখ নিজেই নিজেকে পরিষ্কার রাখে। ইনফ্যাক্ট জাস্ট উল্টোটা, চোখের ভেতরে জল চলে গেলে ভীষণ ইরিটেশন হয়। আর ইন্টারেস্টিংলি আমরা খুব মনে করি যে চোখে জলের ঝাপটা দিয়ে চোখ ধুচ্ছি, কিন্তু চোখে জল ঢোকে না, চোখটা বন্ধ হয়ে যায়। চোখের কাছে কিছু গেলেই চোখের পাতা বন্ধ হয়ে যায়। কখনো কখনো কেউ চোখ টেনে খুলে জল দেন, সেটা কখনোই রিকমেন্ডেড না। থ্যাংক ইউ ডক্টর। এসো প্রান্তিকা। আমাদের আজকে স্পেশাল গেস্ট ডক্টরের জন্য একটা ছোট্ট গিফট। এটা আপনার জন্য ডক্টর। থ্যাংক ইউ। যদিও আপনি কনসিয়াস, আপনি ডক্টর, কিন্তু একটু সব ভুলে গিয়ে একটুখানি খাবেন প্লিজ। থ্যাংক ইউ, আইড লাভ টু শেয়ার উইথ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রথম রাউন্ডে বল স্কোর, ফার্স্ট পজিশনে আজকে আছেন রুমা চক্রবর্তী, 25 পয়েন্টস। রুমাদি পাচ্ছেন আমাদের 4-সিটার ডাইনিং টেবিল। সেকেন্ড পজিশনে আছেন পাপিয়া দি, 20 পয়েন্টস। থার্ড পজিশনে আছে অর্পিতা দি, 15 পয়েন্টস। আর ফোর্থ পজিশনে আছে প্রান্তিকা দি, 10 পয়েন্টস। এবার সকলের গিফট দেখি কি কি আছে। জুসার, বাথরুম সেট, কসমেটিক্সের সেট, হেয়ার স্টাইলার কিট। পাপিয়া দি কি নেবেন? হেয়ার স্টাইলার। ওকে। অর্পিতা দি কি নেবেন? জুসার। জুসার। প্রান্তিকা দি? বাথরুম সেট। প্রথম রাউন্ডে খেলা শেষ, শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য।
শ্রাবণ দিনেতে যদি সন্ধ্যা নামে ধীরে সব স্মৃতি ঘুরে ফেরে তোমারই ছায়ায় ঘামে ভেজা দুপুরেতে ক্লান্তির ভিড়ে মিশে এক মুখে স্রোত মুখেতে হারায় শ্রাবণ দিনেতে যদি সন্ধ্যা নামে ধীরে সব স্মৃতি ঘুরে ফেরে তোমারই ছায়ায়। থ্যাংক ইউ দিদি, কেমন আছো? ভালো আছি। এইটা কি তোমার হাতে দিদি ট্যাটু করিয়েছেন? কি সাইনটা কি? মিউজিক্যাল, এটা মানে একটা ওয়েস্টার্ন নোটেশনে শুরু একটা এটা থেকে হয়। দারুণ। তোমাকে কে মানে ইন্সপায়ার কে করলো ট্যাটু? আসলে না আমি অনেকদিন ধরেই দেখি, আমার খুব ভালো লেগেছে একটা মিউজিক্যাল ব্যাপার তো। তোমার গানের তোমাদের সবাইকে বলছি তোমরা করো। থ্যাংক ইউ দিদি। এবার শুরু করব আমাদের আজকের গানের রাউন্ড। পাপিয়াদি, গানের প্রশ্ন। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে এমন কেন যে উদাস হলো। একটা যে কোনো গান করতে হবে এক জোড়া জোড়া শব্দ। ঝুনঝুন ময়না নাচো না, কাথুই কাথুই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দক্ষিণা গো বাহনা, শন 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 বহনা, মোর প্রিয়া ঘর আজ এসেছে। খুব সুন্দর। রাইস কুকার আছে, মোবাইল আছে, ভ্যাকুয়াম ক্লিনার আছে, প্রেসার কুকার আছে, ইন্ডাকশন ওভেন আছে। ভ্যাকুয়াম ক্লিনার। অর্পিতাদি, এবার অর্পিতাদির জন্য গান দেবে। আমি একটা গান করব, মন বা হৃদয় এরকম একটা কোনো কথা থাকবে তাতে। হ্যাঁ, বেদর দীবাল মা তুঝকো মেরা মন याद करता है, बरसता है जो आँखों से कि सामने याद करता है, बेदर दीवाल माँ तुझको मेरा मन याद करता है। মন বা হৃদয় দিয়ে একটা গান শোনো। और इस दिल में क्या रखा है, तेरा ही प्यार छुपा रखा है, तेरा ही प्यार छुपा रखा है। খুব ভালো, 10 পয়েন্টস। কি নেবে বলো? ইন্ডাকশন ওভেন। রুমা দিদি বলুন কি গান? ধরো তুমি যাকে ভালোবাসো তার উপরে একটা অভিমান হয়েছে, কিন্তু খুবই ভালোবাসা আছে, সেরকম একটা গান করব, কিন্তু তুমি যখন গাইবে সেটার অপোজিট গাইতে হবে। খুব ভালোবেসে কাছেই রয়েছে এইরকম। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। থ্যাংক ইউ দিদি। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীত জানে, তোমার টানে সারা বেলার গানে। ঠিক আছে, খুব ভালো। 10 পয়েন্টস। বলো। আমার ছেলের ইচ্ছে মোবাইল নাও, মা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে মোবাইল নাও। কেন মায়ের মোবাইল নেই? পচা মোবাইল, কিছু গেম হয় না তোমার। ও ওই জন্যে। প্রান্তিকা, এবার প্রান্তিকার জন্য একটা গানের প্রশ্ন। দীপ
ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না আশা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বললো না দীপ ছিল শিখা ছিল। এই গানটা যে শিল্পীর গাওয়া তার একটা গান শোনাও। এই গানটা তো মান্নাদের গাওয়া। হ্যাঁ, ও কেন এত সুন্দরী হলো অমনি করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ। ও কেন এত সুন্দরী হলো কেন এত সুন্দরী হলো। খুব সুন্দর গেয়েছে। সবাই আজ খুব ভালো গেছে। 10 পয়েন্টস। বলো কি চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার। শুরু করবো থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনের এই দুধ। নাম্বার 1 কে পাপিয়া দি। প্রত্যেকের চিঠি নাম্বার রয়েছে, নাম্বারের সাথে সাথে একটা করে টপিক লেখা রয়েছে। যে বিষয়ে আমি প্রশ্নটা করব সেই টপিকটা আমাকে বলবেন নাম্বার যখন আমি বলবো, ঠিক আছে? পাপিয়া দি, নাম্বার 1 আপনার টপিকটা কি? সম্পর্ক। সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন আসবে টিভির পর্দায়। তার আগে বলে দিই কি কি গিফট আছে। 24 ইঞ্চেসের একটা এলইডি টিভি, 17 লিটারের মাইক্রো ওভেন, চিমনি, ওয়াটার পিউরিফায়ার। কোনটা পছন্দ? চিমনি। চিমনি। ওই চিমনিটা পাওয়ার জন্য সম্পর্কের উত্তরটা ঠিক করে দিতে হবে। তোমার শাশুড়ির একমাত্র মেয়ে, একমাত্র ভাইজি তোমার কে? এত ভাবছো বাপিয়া? ফার্স্ট। তোমার শাশুড়ির একমাত্র মেয়ে, একমাত্র ভাইজি তোমার কে? আমার শাশুড়ির একমাত্র মেয়ে আমার ননদ। আমার ননদের একমাত্র ভাইজি আমার মেয়ে। রাইট, 20 পয়েন্টস। সঙ্গে চিমনি। নাম্বার 2 কে কি টপিক রয়েছে তোমার? অভিনয়। অভিনয়। চলে সেখানে অর্পিতা একটা অভিনয় করবে। তোমার তিনজনের মধ্যে একজনকে বুঝে বাজার প্রেস করতে হবে। যে বাজার প্রেস করে সঠিক উত্তর দেবে যে ও কি বোঝাতে চাইছে সে তো 10 পয়েন্টস পাবে। আর ও যেহেতু অভিনয় করছে ও গিফট পাবে, সঙ্গে 20 পয়েন্টস পাবে। ঠিক আছে? ওকে। একটা খেলা দেখো। কন্টিনিউয়াসলি করে দেখো, দাঁড়াবে না। যে বুঝতে পারবেন সে বাজার প্রেস করবেন। রুমা, কাবাডি। কাবাডি, একদম রাইট। রুমা 10 পয়েন্টস। অর্পিতা 20 পয়েন্টস। সঙ্গে কি গিফট পছন্দ? মাইক্রো ওভেন। মাইক্রো ওভেন। নাম্বার 3 কে? 3 নম্বর আমার। প্রান্তিকা কি পছন্দ বলো তো? এলইডি টিভি। এলইডি টিভি। আর তোমার টপিক কি? রচনাদের টিপস। দেখো টিভিতে। মাঝে মাঝে চোখে কি দিলে চোখ ভালো থাকে? পেঁয়াজের রস না পেঁপের রস? রাইট আনসার দিলেই কিন্তু টিভি পাবে, সঙ্গে 20 পয়েন্টস পাবে। মাঝে মাঝে চোখে কি দিলে চোখ ভালো থাকে? পেঁয়াজের রস না পেঁপের রস? পেঁয়াজের রস। পেঁয়াজের রস। দেখে নি একদম 20 পয়েন্টস। সঙ্গে এলইডি টিভি। ফোর্থ হচ্ছে রুমা। বাজার দর। বাজার দর মানে দাম। এখানে আছে শসা এবং গাজর। 500 গ্রাম গাজর, 1 কিলো শসা, এই দুটোর মিলিত দাম কি কি লেখা রয়েছে এখানে? 38 থেকে 42, 58 থেকে 62, 78 থেকে 82। তোমাকে বলতে হবে সঠিক প্রাইস কি এই দুটোর মিলিত। যদি রাইট বলতে পারো তবে 20 পয়েন্টস পাবে, আর সঙ্গে তোমার ওয়াটার পিউরিফায়ার। থার্ড চয়েসে যাব। বাজার নিশ্চয়ই করো, সংসার করছো, ছেলে মানুষ করছো, বিয়ে হয়ে গেছে, করো না? বাজারটাই। হাসলে কেন? বাজার আর রান্না একদম দেখলেই ভয় পেতে শুরু করে দিই। বাড়িতে কে কে আছে? মা আছে। মা আছে, আমার শাশুড়ি মা? না, আমার মা। আমি তো সার্ভিস করি তো। মাই রান্না করে, মাই করে খাওয়ায়,
তুমি কি করো? টিচার্স ট্রেনিং কলেজ আছে আমার যাদবপুরে। খেতে ভালোবাসো? ভীষণ ফুডি। বলো এবার। আমার মনে হচ্ছে থার্ড অপশন যাবে, 78 থেকে 82। কনফার্ম? কনফার্ম, মানে নেব? ক্যালকুলেশন 78 থেকে 82। 500 গ্রাম গাজর, 1 কিলো শসা, 78 থেকে 82। মা যখন বাজার করে আনে তখন ভাও জিজ্ঞেস করো, দাম জিজ্ঞেস করো? সেকেন্ড অপশন দিয়ে দিই নাকি? ও আমি প্রশ্ন করলাম? আমি তো প্রশ্ন করবই না। না, ফাইনাল? ফাইনাল। ওকে, 500 গ্রাম গাজর বলো। 50। 30। তুমি বলেছো 78 থেকে 82। গেল। 1 কিলো শসা বলো। 38। 38। গেল। কত হলো? 60। 58 থেকে 62। গেল। গেল। বাগবাজারের রসগোল্লা দেখো এখানে কি লেখা আছে, 60। সরি রুমা, কোনো পয়েন্টস দিতে পারলাম না, পিউরিফায়ারটাও দিতে পারলাম না। অরিশের প্রোডাক্ট কিনুন আর তার মধ্যে থাকা কোড নাম্বার SMS করুন 57575 নাম্বারে, আর সরাসরি চলে আসুন দিদি নাম্বার 1-এর অডিশন। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার, সেখানে জিততে পারলে পাবে অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 এর উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে দিদি নাম্বার 1 স্পেশাল জুয়েলারি কালেকশন। এই স্পেশাল কালেকশনটি পাওয়া যাচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সবকটি শোরুমে। শুরু করব শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। 5টা প্রশ্ন, বাজার রাউন্ড, সকলের হাত থাকবে বাজারে। সঠিক উত্তর 20 পয়েন্টস, ভুল উত্তর -10। গিফট কি আছে আগে দেখি এখানে। 190 লিটারের একটা ফ্রিজ আছে, একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আছে, একটা আয়রন প্লাস আয়রন টেবিল আছে, ইউটেন্সিলস র‍্যাক উইথ ডিনার সেট আছে, হোম থিয়েটার আছে, আর 3 বার্নার গ্যাস ওভেন আছে। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। একটা ছক, তার মধ্যে অনেকগুলো অক্ষর, দুটো শব্দ বানাতে হবে সেখান থেকে, পাশাপাশি বা উপন্যাস বা কোনাকুনি। ক্লু দিয়ে দিচ্ছি, দুটোই শাকের নাম। শাক মানে যেটা আমরা খাই, খাবার শাক। দুটোই শাকের নাম। এবার বলো পাপিয়া। পালং আর কলমি। দেখে নি, একদম 20 পয়েন্টস। শাকে গ্যাস ওভেন। সেকেন্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে হোম থিয়েটার। 3টে ছবি থেকে একটা কমন জিনিসের নাম বলতে হবে। একটা কমন জিনিস এই 3টে ছবির মধ্যে আছে, কি সেটা বলো। একটা কমন জিনিসের নাম যেটা 3টে ছবির সাথে যুক্ত। 3টে ছবি থেকে একটা কমন জিনিসের নাম বলতে হবে। এবার বলো পাপিয়া। পটল, আমরা চোখের সাথে রিলেটেড। পটল চেরা চোখ বলি আমরা, কাজল, চোখে কাজল পরি, আর স্টার চোখের তারা। একদম। আনসারটা কি? চোখ। চোখ। 20 পয়েন্টস। সঙ্গে হোম থিয়েটার। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট উইথ ইউটেন্সিলস র‍্যাক। একটা ধাঁধা আসবে, দেখো ভালো করে। ফল দিয়ে ফলের শুরু, নিয়ম আছে শেষ ভাগে, সাদা ফল দেখতে দারুণ, খেতে খুব ভালো লাগে। ফল দিয়ে ফলের শুরু, নিয়ম আছে শেষ ভাগে, সাদা ফল দেখতে দারুণ, খেতে খুব ভালো লাগে। ভালো করে ভাবো। এবার বলো প্রান্তিকা। জামরুল। বুঝিয়ে দাও। ফল হচ্ছে জাম, আর রুল মানে নিয়ম। জামরুলের রং সাদা হয়, খেতে ভালো লাগে। Absolutely, 20 points. সঙ্গে ইউটেন্সিলস র‍্যাক উইথ ডিনার সেট। 3টে প্রশ্ন শেষ। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। শব্দ সন্ধান, দুটো জায়গা থেকে দুটো শব্দ বেরোবে, দুটো শব্দ মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ছবিটা কি বুঝে নিতে হবে, লেখাটা আমি বলে দিচ্ছি। 206টা সবার জানা, কিপ্টের আগে একে চেনা। 206টা সবার জানা, কিপ্টের আগে একে চেনা। এবার বলো পাপিয়া। হার। বুঝিয়ে দাও। হার, পায়ে হার, আর 206টা হার, আর হার কিপটে বলি আমরা। ওকে, আমরা দেখে নিই। তুমি ব্যাপারটা বোঝোই নি।
তুমি শুধু কিপটে আর হাড়টাতে আছো। পাটা add পাটা করিনি। ভুলেই গেলে তো। হাড় কিপটে। আরে পাটা কি উড়ে গেল আকাশে? -10 পাপিয়া। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ফ্রিজ। ওপর নিচ শেষ অক্ষরে জননী আমার প্লাস মাইনাস কত পাওয়ার? পাশাপাশি প্রাণী আছে জানা, কাঁটা দিয়ে চেনা। ওপর নিচ শেষ অক্ষরে জননী আমার প্লাস মাইনাস কত পাওয়ার? পাশাপাশি প্রাণী আছে জানা, কাঁটা দিয়ে চেনা। এবার বলো রুমা। চশমা সজারু। দেখে নি। বাবা, অবশেষে ফ্রিজ পেয়ে গেলে। ওই চশমাই তোমার ফ্রিজ পাওয়া হলো। যাকে তুমি পুরো বলো। এবার থেকে পড়বো। এবার থেকে পড়ো। এই চশমাটা পেয়েছে বলে ফ্রিজটা এখন বাড়ি নিয়ে যেতে পারবে। খুশি? থ্যাংক ইউ। ওকে। যে আজকে দিদি নাম্বার 1 হবে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল। পাবে প্রিয় গোপাল বিশুর তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। জানবো আজকের উইনারের নাম। আজকে দিদি নাম্বার 1 হয়েছে পাপিয়া। 80 পয়েন্টস। সঙ্গে গিফট পেয়েছে হেয়ার স্টাইলার কিট, ভ্যাকুয়াম ক্লিনার, চিমনি, গ্যাস ওভেন, হোম থিয়েটার। এবার রয়েছে পাপিয়া তোমার জন্য একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। এসো পাপিয়া, 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম। আমি যেরকম পরপর বলবো তুমি আমাকে রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কাজল, আইলাইনার, মাস্কারা, আইশ্যাডো, কন্টাক্ট লেন্স। কন্টাক্ট লেন্স, আইশ্যাডো, আইলাইনার, কাজল, কন্টাক্ট লেন্স, আইশ্যাডো, কন্টাক্ট। আমি বলছিলাম কাজল, আইলাইনার, মাস্কারা, আইশ্যাডো, কন্টাক্ট লেন্স। মাস্কারাটা ভুলে গেছে। উত্তরটা তো কন্ট্যাক্ট লেন্স, আইশ্যাডো, মাস্কারা, আইলাইনার, কাজল। চোখ নিয়ে তো ওই জন্য সব চোখের মেকআপের জিনিস। চলে এসো সবাই প্লিজ। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে সকলের জন্য গিফট। এটা অর্পিতার। আর আজকে দিদি নাম্বার পাপিয়া পাচ্ছে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। উইনারের ট্রফি। আর প্রিয় গোপাল বিশুর তরফ থেকে তোমার জন্য দিদি নাম্বার 1 শাড়ি। এইটা তোমার। তোমার থেকেও বড় টেরিটা, দেখো কি বড়। এটা তোমার। এইটা তোমার, দেখো কত বড়। দেখো, আশা করি সকলেই ভালো লেগেছে আমাদের আজকের এই পর্ব। সবাই উপকৃত হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে পরের দিন।